মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। এর আগের পাঠে আমরা কবিতার প্রেক্ষাপট আলোচনা করেছি, অর্থাৎ কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টির সূচনা তার প্রেক্ষিতটা আমরা আলোচনা করেছি। মুকুন্দ চক্রবর্তী লেখা এই কবিতার মধ্যে আমরা প্রকৃতির যে বর্ণনা, ঝড় বৃষ্টির সময় প্রকৃতির যে রূপ, সেই রূপ আমরা দেখতে পেয়েছি। পৌরাণিক বিভিন্ন উপাখ্যান, যেটা আমরা এর আগের পাঠে আলোচনা করেছি, সেই গুজরাট নগর পত্তন অর্থাৎ গুজরাট নগর সৃষ্টির পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রজা না থাকায় দেবীচণ্ডীর কাছে আবেদন করেন কে? কালকেতু ব্যাধ। এবং তারপরে তার পার্শ্ববর্তী কলিঙ্গ দেশ সম্বন্ধেও বলেছি কোন কোন অঞ্চল নিয়ে কলিঙ্গ দেশ। সেই কলিঙ্গ দেশের থেকে ঝড় বৃষ্টির সৃষ্টির কারণে মানুষ পরবর্তী পর্যায়ে গুজরাট অঞ্চলে চলে আসে। কিন্তু আমাদের কবিতার মধ্যে এই কলিঙ্গ দেশের যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির বর্ণনা করা হয়েছে। আমি আগের দিনই বলেছিলাম যে কলিঙ্গ অঞ্চল হচ্ছে ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চল সমেত প্রাচীন প্রদেশ বিশেষ। আজকে আমরা মূল কবিতায় প্রবেশ করার আগে কতগুলো অর্থ, অর্থাৎ কবিতাটা পড়ার আগে বিভিন্ন শব্দের যে অর্থগুলো আছে সেই অর্থগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিই। তাহলে কবিতা পড়ার সময় যখন তোমরা কবিতাটা পড়বে বইয়ে, তখন সেই অর্থগুলো জানা থাকলে তোমাদের সুবিধা হবে। প্রথমেই দেখছি মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এখানে কইল শব্দের অর্থ হচ্ছে করল, অর্থাৎ করিলোর কোমল রূপ হচ্ছে করল। কইল, করিল, করল, অর্থাৎ মেঘে কইল। এই যে কইল শব্দ, কইল শব্দের অর্থ হচ্ছে করিল বা করল। এরপরে রয়েছে দেখো ঈশান। ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঈশান উত্তর পূর্ব কোণ। চিকুর বিদ্যুৎ অথবা চুল বা কেশ। চিকুরের দুটো অর্থ, বিদ্যুৎ অথবা চুল বা কেশ। নিমিষেক, নিমেষে, চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে তাকে নিমিষেক বলা হচ্ছে। নিমেষে, সেটা হচ্ছে নিমিষেক। চারি, চার সংখ্য, চতুর্থাংশ। যেমন এখানে রয়েছে চারি মেঘ, চার প্রকার মেঘ। চারি হচ্ছে চার, চারি মেঘ, চার প্রকার মেঘ। সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। তাহলে এই চার প্রকার মেঘকে চারি মেঘ বলা হচ্ছে। পুরাণ মতে ব্রহ্মার ঔরসে অর্থাৎ ব্রহ্মার পিতৃত্বে এদের জন্ম। এই মেঘগণ প্রবল বৃষ্টি বা বর্ষণ সৃষ্টি করে। তাহলে চারি শব্দের অর্থ হচ্ছে চার সংখ্যা, আর চারি মেঘ হচ্ছে চার প্রকার মেঘ। সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। পুরাণ মতে ব্রহ্মার পিতৃত্বে এদের জন্ম। এই মেঘগুলো প্রবল বর্ষণ সৃষ্টি করে। হুড়হুড়, সবেগে জল পতনের শব্দ। হুড়হুড় শব্দের অর্থ হল সবেগে জল পতনের শব্দ। দূর দূর, অতি দ্রুত, উচ্চ পদ শব্দ বা মেঘগর্জন। দূর দূর, অতি দ্রুত, উচ্চ পদ শব্দ, মেঘগর্জন। এই দূর হচ্ছে ডয়শূন্য র, দূর দূর। এরপরে দেখো দূর দূর বয়শূন্য র, ভয়ের কারণ। বুকের মধ্যে যে অব্যক্ত কম্পনধ্বনি হয় তাকে বলা হয় দূর দূর। আমরা বলি বুক দূর দূর করছে, অর্থাৎ একটা হচ্ছে ডয়শূন্য র,
ডয় শূন্য র হচ্ছে অতি দ্রুত উচ্চ পদ শব্দ মেঘগর্জন, দূর দূর। আর দূর দূর যেটা বয় শূন্য র, সেটা হচ্ছে ভয়ের কারণে বুকের মধ্যে যে কম্পন ধ্বনি, তাকে বলা হয় দূর দূর। রড়, বয় শূন্য র ডয় শূন্য র, মানে হচ্ছে ছুট বা দৌড়, দৌড়ানো বা ছোটা, রড়। হরিৎ, হরিৎ শব্দের অর্থ সবুজ বর্ণ, হরিৎ হচ্ছে সবুজ বর্ণ। অষ্টগজরাজ, পুরাণ মতে 8টি দিকের রক্ষাকর্তা। অষ্টগজরাজ পুরাণ মতে 8টি দিকের রক্ষাকর্তা, 8 হাতি। তাহলে এই যে গজ, গজ শব্দের অর্থ আমরা জানি, গজ হচ্ছে হাতি। তাহলে অষ্টগজরাজ পুরাণ মতে 8টি দিকের রক্ষাকর্তা, 8টি হাতি। অমর কোষে 4 প্রকার মেঘের 2টো করে দিগ্গজের নাম উল্লিখিত রয়েছে। এরা হল ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। আর দিগ্গজ হচ্ছে অষ্টদিকের রক্ষক, অষ্টহস্তি বা দিকহস্তি। তাহলে অষ্টগজরাজ পুরাণ মতে 8টি দিকের রক্ষাকর্তা, 8টি হাতি। তাহলে এই 8টি হাতির বা এই দিগ্গজের নাম রয়েছে। এই 8টি হাতি বা দিগ্গজ হচ্ছে ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। দিগ্গজ হচ্ছে অষ্টদিকের রক্ষক, অষ্টহস্তি বা দিকহস্তি। ব্যঙ্গ তর্কা, ব্যাঙের মতো তড়াক করে লাভ। তর্কা হচ্ছে আক্ষেপ, বিক্ষেপ ইত্যাদি। তাহলে ব্যঙ্গ তর্কা হচ্ছে ব্যাঙের মতন তড়াক করে লাভ। করিকর, করি, কর থেকে করি, করি মানে হচ্ছে হাতি বা হাতির সুর এক্ষেত্রে। মহি, মহি হচ্ছে পৃথিবী, মহি, মহি হচ্ছে পৃথিবী। আর ব্যঙ্গ তর্কা যেটা বললাম, ব্যাঙের মতো তড়াক করে লাভ, ব্যাঙের মতো লাভ দিয়ে তড়াক তড়াক করে ব্যাঙ যেরকম লাফিয়ে লাফিয়ে যায়, সেরম ভাবে যেন বাজ পড়ছে, বজ্রাঘাত হচ্ছে। অর্থাৎ কবিতাতে আমরা যখন প্রবেশ করব তখন এর ব্যাখ্যাগুলো আমি করে দেব। এখন অর্থগুলো তোমাদের বলে দিচ্ছি, তাহলে পড়ার সময় আমাদের সুবিধা হবে। তাহলে এই যে ব্যাঙের মতন, ব্যঙ্গ তর্কা অর্থাৎ ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে, হঠাৎ ব্যাঙ যেরকম হঠাৎ লাফায়, তারপর কখন লাফাবে বোঝা যায় না, চুপ করে বসে থাকে, তারপর হট করে লাফ দেয়, সেরকম কখন বাজ পড়বে বলে আসে না, হঠাৎ করে বাজ পড়ছে। পরিচ্ছিন্ন, বিভক্ত, বিচ্ছিন্ন, পরিচ্ছিন্ন, বিভক্ত, বিচ্ছিন্ন। সোঙরে, স্মরণ করা, সোঙরে তার মানে হচ্ছে স্মরণ করা। জৈমিনী, মীমাংসা দর্শন প্রণেতা মুনি, জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শন প্রণেতা মুনি। এর নাম বজ্রপাত নিবারক। এই বিশ্বাসে বজ্রপাতের সময় লোকে এই মুনির নাম স্মরণ করে। তাহলে কি হচ্ছে, এই জৈমিনী মুনি অর্থাৎ বজ্রপাত নিবারক, এরকম একটা বিশ্বাস মানুষের মনে আছে। তাই যখন অত্যন্ত ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, সেই সময় ওই যে জৈমিনী নাম স্মরণ করে। কেন বজ্রপাতের সময় ওই মুনির নাম স্মরণ করে? কারণ ইনি হচ্ছে বজ্রপাত নিবারক, অর্থাৎ বজ্রপাত বন্ধ হয়ে যাবে। এই রকম মানুষের একটা কাল্পনিক বা চিন্তাধারা সংস্কার রয়েছে। ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। বুলে, ভ্রমণ বা বিচরণ করা, বুলে মানে হচ্ছে ভ্রমণ বা বিচরণ করা। নিরবধি, সীমাহীন, শেষহীন বা অনন্ত। নিরন্তর, নিরবিচ্ছিন্ন, অবিরাম। হেজ্জা, জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া, হেজে যাওয়া। আছুক, থাকুক। বিদারিয়া, বিদীর্ণ হওয়া। ভাদ্রপদ মানে হচ্ছে ভাদ্র মাস। মঠ, আশ্রম। দলমল, নষ্ট হওয়া বা টলমল করা। অম্বিকা মঙ্গল, মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের নাম অম্বিকা মঙ্গল। শ্রী কবিকঙ্কন,
কবি মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তীর উপাধি শ্রী কবি কঙ্কন বা কবি কঙ্কন, আমরা বলি কবি কঙ্কন মুকুন্দরাম। এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি লাভ করেছিলেন মুকুন্দরাম, তাই বলা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন। তাহলে মোটামুটি এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটা আছে আমাদের, তার যে অর্থগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই অর্থগুলো আমি বলে দিলাম। এইবার আমরা মূল কবিতায় প্রবেশ করব। আগের প্রেক্ষাপট আমরা সবটা জেনেছি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে কইল, কইল মানে বললাম যে করলো বা করিলোর থেকে এসছে করলো। মেঘে করলো অন্ধকার, মেঘে করলো অন্ধকার, অর্থাৎ মেঘে অন্ধকার হয়ে গেছে। ঝড় বৃষ্টির পূর্বে কালো মেঘে চারিদিক আকাশ ছেয়ে গেছে, চতুর্পার্শ্ব অন্ধকার হয়ে গেছে। তাই বলছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। তাহলে এত মেঘ করেছে যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না পাশাপাশি। অঙ্গ মানে শরীর, অর্থাৎ একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এত মেঘ করেছে। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশানে উড়িল মেঘ, ঈশান মানে আমি বলে দিয়েছি প্রথমেই, মানে বলার সময় ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, তাহলে ঈশানে মেঘ উড়ল সঘনে চিকুর। চিকুর মানে বলেছি বিদ্যুৎ, আবার চুল বা কেশ। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এক্ষেত্রে আমরা বলতে পারি যে উত্তর পূর্ব কোণে কালো মেঘ ঠিক যেন ঘন চিকুর বা কেশ বা অন্ধকার হয়ে যাচ্ছে চুলের মতন। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর অর্থাৎ এক্ষেত্রে আমরা সেটাকে কেশ অর্থে ব্যবহার করতে পারি। আবার এভাবেও বলা যায়, তবে এর পরবর্তী পর্যায়ে কবিতায় চিকুর শব্দটা যে সেখানে একদম বিদ্যুৎ হিসাবেই প্রয়োগ করেছে কবি। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, তাহলে উত্তর পবনে, পবন মানে বাতাস, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, ভয়ের কারণে বুকের মধ্যে যে অব্যক্ত কম্পনধ্বনি দূর দূর, অর্থাৎ মেঘ অন্ধকার কালো করে দিয়েছে, হ্যাঁ, সেখানে বিদ্যুতের ছলকানি হচ্ছে এবং সেই জন্য একটা দূর দূর করছে, বুকের মধ্যে একটা অব্যক্ত কম্পনধ্বনি হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে কি হচ্ছে? কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এত অন্ধকার। ধরো অন্ধকার একটা ঘুটঘুটে ঘরে ঢুকলে আমরা প্রথমে ঘরে কে আছে আমরা কিছু দেখতে পাই না, ঠিক সেরমভাবেই কবি বলছেন যে এত অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের গাঢ়ত্ব বোঝানোর জন্য বলছেন যে অঙ্গ আপনার কেউ দেখতে পাচ্ছে না, অর্থাৎ একে অপরকে দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, তাহলে ঈশানে উড়িল মেঘ, উত্তর পূর্ব কোণে মেঘ দেখা দিয়েছে, মেঘ একদম ভরে গেছে এবং উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে উত্তর পবনে মেঘ দূর দূর করে বুকের মধ্যে একটা ভয়ের কারণ সৃষ্টি করছে। এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার কালো চুলের মতন আকাশ ভরে গেছে, সেইরকম একটা অবস্থায় একটা ভয়ের কারণ তৈরি হয়েছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। তাহলে কি বলছে? নিমিষেকে, আমি প্রথমেই বললাম নিমেষে, অর্থাৎ চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে, মানে বলে না এক নিমেষে, খুব অল্প সময়। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, নিমিষেকে অর্থাৎ অত্যন্ত কম সময়, নিমেষের মধ্যে মেঘগুলো সারা গগন মণ্ডল মানে আকাশ, গোল আকাশ, সেই আকাশ, সেই পরিধি আকাশ পুরো ভরে গেছে কি মেঘে। নিমিষেকে খুব অল্প সময়ের মধ্যে চারিদিকে অর্থাৎ কালো করে জড়ো হয়েছে মেঘ। চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ আমি বললাম, চারি মানে এখানে চার সংখ্যা বা চতুর্সংখ্যা, এবং এই চারি মেঘের আমি বর্ণনা দিলাম, চার প্রকার মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। পুরাণ মতে ব্রহ্মার ঔরসে অর্থাৎ পিতৃত্বে এদের জন্ম হয়। এই মেঘগণ প্রবল বর্ষণ সৃষ্টি করে। সেই চারি মেঘে বরিশে মুষলধারে জল, মুষলধারে মানে হচ্ছে অত্যন্ত মোটা ধারায়, অর্থাৎ খুব প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। তাহলে নিমেষের মধ্যে সমগ্র আকাশ
জড়ো হয়ে গেল এই কালো মেঘ এবং চতুর্পার্শ্বে চারিদিক থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। তাহলে এই যে কবিতার সূচনায় আমরা দেখতে পাচ্ছি একটা ঘন কালো মেঘে চতুর্পার্শ্ব ভরে গেল, এমন অন্ধকার যে একে অপরকে দেখতে পাচ্ছে না, এবং তার পরবর্তী পর্যায়ে খুব মুহূর্তের মধ্যে খুব তাড়াতাড়ি একদম মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আজকে তৃতীয় পাঠে আমাদের এ পর্যন্তই থাক, এটুকু পড়বে, অর্থগুলো ভালো করে দেখে নেবে। এর পরবর্তী পর্যায়ে আমরা বাকি কবিতা যেটুকু আছে সেটা করব। আজকে এই পর্যন্তই।